এই গ্যালারির দিকে শুধু বাংলাদেশে অবস্থানরত বাংলাদেশিরা নয়, সারা বিশ্বে ছড়িয়ে ছিটকে থাকা যত বাংলাদেশি আছে তারা সবাই আজ তাকিয়ে আছে। কেন মানুষ আমাদেরকে এখানে নির্বাচিত করে পাঠিয়েছে? আমরা যখন এই নেতৃবৃন্দ সারা দেশ ঘুরেছি, তখন শিশু থেকে বৃদ্ধ, নারী পুরুষ, শ্রমিক মজুর, মেহনতি জনতা, পেশাজীবী, ছাত্র শিক্ষক সবার সাথে আমাদের ইন্টারেকশন হয়েছে। একটা শিশু যখন আমাদের দিকে তাকায় থাকতো, মনে হতো এই অবুঝ শিশুটি না বলা একটা জিজ্ঞাসা আমাদের দিকে ছুড়ে দিচ্ছে, আমি তো এই দেশের নাগরিক, আমি শিশু, আমাকে প্রোটেকশন দিন। আমি ঘর থেকে নিরাপদে বের হতে চাই, আবার আমি স্কুল থেকে নিরাপদে ঘরে ফিরতে চাই। আমি কি সেই প্রোটেকশন পাবো? এই শিশুটির না বলা ভাষা হয়তোবা এমন ছিল যে অন্য দেশের শিশুদের মতো আমিও কি আমার মেধা বিকাশের পরিচর্যা এবং সহযোগিতা এখানে পরিপূর্ণভাবে পাবো? হয়তো সেই শিশুটি অবলা ভাষার মধ্যে এমনটাও ছিল যে আমি কি একদিন বড় হয়ে মানুষের মতো মানুষ হয়ে রাষ্ট্রের সঠিক জায়গায় যে আমার মেধার সার্ভিসটা আমি দিতে পারব। মাননীয় সদস্যবৃন্দ, এই পর্যায়ে মহামান্য রাষ্ট্রপতির ভাষণ সম্পর্কে আনীত ধন্যবাদ প্রস্তাবের উপর আলোচনার জন্য মাননীয় বিরোধী দলের নেতাকে আহ্বান জানাবো। মাননীয় সদস্যবৃন্দ, চলতি অধিবেশন সমাপ্তি সম্পর্কে আমি মহামান্য রাষ্ট্রপতির একটি আদেশ পেয়েছি। এই আদেশটি পাঠ করে শোনাবার আগে অধিবেশনের সমাপ্তি সম্পর্কে বক্তব্য রাখার রেয়াজ রয়েছে। আমি মাননীয় বিরোধী দলের নেতাকে একই সাথে মহামান্য রাষ্ট্রপতির ভাষণ সম্পর্কে আনীত ধন্যবাদ প্রস্তাবের উপর আলোচনা এবং সমাপনী বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। মাননীয় বিরোধী দলের নেতা। ধন্যবাদ মাননীয় স্পিকার। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া আহলি বাইতি আজমাইন। 12 মার্চ শুরু হওয়া সংসদ অধিবেশন, এটি একটি ঐতিহাসিক অধিবেশন। আমি আরেকবার আপনাকে এই অধিবেশনের প্রাণ সত্তা, এই অধিবেশনের চেয়ার এবং স্পিকার হিসাবে অত্যন্ত সফলভাবে দায়িত্ব পালনের জন্য আমি অন্তরের অন্তঃস্থল থেকে অভিনন্দন জানাচ্ছি। মাননীয় স্পিকার, আজকের এই গ্যালারিটা হচ্ছে বাংলাদেশ। এই গ্যালারির দিকে তাকিয়ে আছে বাংলাদেশ। এই গ্যালারির দিকে শুধু বাংলাদেশে অবস্থানরত বাংলাদেশিরা নয়, সারা বিশ্বে ছড়িয়ে ছিটকে থাকা যত বাংলাদেশি আছে তারা সবাই আজ তাকিয়ে আছে। তারা এটাকে তাদের একটা প্রত্যাশার ঠিকানা হিসাবে দেখতে চায়। দীর্ঘ সময় ধরে চলমান এই অধিবেশন নিশ্চয়ই আমরা সবাই বিপুল প্রত্যাশা নিয়ে এবং দায়িত্ববোধ নিয়ে এখানে আমরা অংশগ্রহণ করেছি। আমি, সরকারি দল, বিরোধী দল এই দীর্ঘ সময় ধৈর্য ধরে আগ্রহ ভরে অধিবেশনকে সফল করার জন্য আমি অভিনন্দন জানাই এবং সেই সাথে অত্যন্ত খোলামেলাভাবে সবাই সবার মত ব্যক্ত করার ন্যূনতম সুযোগ পেয়েছেন, এই জন্য আমি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি। মাননীয় স্পিকার, আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করব আমার সম্মানিত কৃষক পিতা, যিনি অতি সাধারণ গ্রামের একজন অতি সাধারণ কৃষক ছিলেন। আমি
সোনার চামচ এবং রূপার কাঠি হাতে নিয়ে জন্ম নেইনি। আমি এমন একটি জায়গায় জন্মগ্রহণ করেছিলাম যেখানে আমি অভুক্ত মানুষের সংগ্রাম দেখেছি। আমি দেখেছি 2টা মাস আসলে মানুষের মধ্যে দারুণ হাহাকার, একটা চৈত্র মাস আর একটা কার্তিক মাস। তখন বাংলা মাসেরই চর্চা হতো, এখন তো আমরা সবাই ইংলিশ হয়ে গেছি। এবং এই অধিবেশনে হয়ে আসছে দেখলাম যে আমরা উর্দু হয়ে গেছি। অধিবেশনের সুবাদে বিশেষ করে সরকারি দলের বন্ধুদের কাছ থেকে বুঝে না বুঝে উর্দু শুনে কিছুটা হলেও শেখার চেষ্টা করেছি। ধন্যবাদ তাদেরকে। মাননীয় স্পিকার, এই 2টা সময় মানুষ অগ্রিম তাদের শ্রম বিক্রি করে দিত। পেটের ক্ষুধায় ধান কাটার মৌসুমে একজন মানুষ যদি তখন 12 টাকা বেতনে কাজ করত, তাহলে অগ্রিম হিসাবে 5 টাকা বেতনেই পেটের ক্ষুধার কারণে তার শ্রম বিক্রি করে দিত। আলহামদুলিল্লাহ, বাংলাদেশ হাঁটি হাঁটি পা পা করে আজকে সেই অবস্থা থেকে উত্তরণ হয়েছে। তবে এটা ঠিক, আমাদের দেশ পরিচালনার দায়িত্ব যাদের উপর ছিল তারা যদি সততা, দক্ষতা এবং দায়িত্বশীলতার সাথে দেশ পরিচালনা করতেন, তাহলে 54 বৎসর অতীতে ফেলে আসা এই দেশটা আরো বহুদূর এগিয়ে যেত। এই জন্য ক্ষমতায় যখন কেউ থাকেন তখন তিনি অনেকটা ফিরিস্তার মতো অভিনয় করেন। অন্যদের শুধু দোষ দেখেন, দুর্নীতি দেখেন, অতীতের সব দুর্নীতি দেখেন। ওই মনে পড়ে গেল একজন মেহমানের কথা। উনি খাইতে বসেছেন, তো উনি হাত দেন না, অনেকক্ষণ বসে আছেন। যিনি আতিথেয়তা করবেন তিনি এসে বললেন যে আপনি যে হাত দিচ্ছেন না। বলে কিসে হাত দিব, কয়েকটা ভাত দিয়ে রেখেছো, সাথে আর কিছু লাগবে না? কয়ে যে আপনি না একটু আগে এখানে এসে বললেন। হেই ধুত! তা আমি এসে জিজ্ঞেস করলাম যে কারে আপনি ধমক দিলেন? কয় না, ওইদিকে একটা পবিত্র ঘরে একটা কুকুর ঢুকতে লাগছিল, এখান থেকে 4000 মাইল দূরে, আমি একটু এখান থেকে তাড়িয়ে দিলাম। বলল বাহ, আপনি 4000 মাইল দূরের কুকুর দেখলেন, কিন্তু ভাতের নিচের আপনি রুশটা দেখতে পারলেন না। ক্ষেত্র বিশেষে আমাদের অবস্থান এমন হয়েছে, আমরা অনেক দূর দেখি, কিন্তু আমার গায়ে বগলে আমার যে দুর্বলতা বা গন্ধ সেটা আমরা দেখি না বা বুঝার চেষ্টা করি না। অন্যের দোষের তালিকা তৈরি করা খুবই সহজ। মানুষ কখনো মহৎ হতে পারে না যে শুধু অন্যের দোষের তালিকা তৈরি করে। মানুষ সেই মহৎ হয় যে নিজের দোষ খুঁজে বেড়ায়, যে আমি কোন ভুল করেছি। যখন মানুষটি নিজের ভুলের দিকে তাকায় তখনই তার সংশোধনের রাস্তাটা খোলা হয়ে যায়। আর অন্যের ভুল যখন খুঁজতে থাকে তখন তার কিন্তু আর ওই ভুল থেকে, নিজের ভুল থেকে ফিরে আসার রাস্তা বন্ধ হয়ে যায়। আমি এখানে এসে মাঝে মাঝে কনফিউশনে পড়ে যাই। আমি কি মহান জাতীয় সংসদে বসে আছি, নাকি আমি জেগে জেগে ঘুমাচ্ছি? আমি কি স্বপ্ন দেখছি, নাকি আমি বাস্তবেই ইতিহাস শিকার কোনো বিশ্ববিদ্যালয়ের ছাত্র এখানে বসেছি? আমাদের 12 তারিখ থেকে শুরু করে আজকে 30 এপ্রিল পর্যন্ত চলে আসা বক্তৃতার আমি যদি ভুল না করি তাহলে 80 ছিল ইতিহাস চর্চা। ইতিহাস চর্চা কোনো দোষের কাজ নয়। চলতে হলে জানতে হবে এবং অতীতকে ধারণ করে চলতে হবে, আবার অতীতের ভুল থেকেও শিক্ষা নিতে হবে। এটি হচ্ছে ইতিহাসের চাহিদা। কেন মানুষ আমাদেরকে এখানে নির্বাচিত করে পাঠিয়েছে? আমরা যখন এই নেতৃবৃন্দ সারা দেশ ঘুরেছি তখন শিশু থেকে বৃদ্ধ, নারী পুরুষ, শ্রমিক মজুর, মেহনতি জনতা,
পেশাজীবী, ছাত্র, শিক্ষক সবার সাথে আমাদের ইন্টারেকশন হয়েছে। একটা শিশু যখন আমাদের দিকে তাকায় থাকতো, মনে হতো এই অবুঝ শিশুটি না বলা একটা জিজ্ঞাসা আমাদের দিকে ছুড়ে দিচ্ছে, আমি তো এই দেশের নাগরিক, আমি শিশু, আমাকে প্রোটেকশন দিন। আমি ঘর থেকে নিরাপদে বের হতে চাই, আবার আমি স্কুল থেকে নিরাপদে ঘরে ফিরতে চাই, আমি কি সেই প্রোটেকশন পাবো? এই শিশুটির না বলা ভাষা হয়তোবা এমন ছিল যে অন্য দেশের শিশুদের মতো আমিও কি আমার মেধা বিকাশের পরিচর্যা এবং সহযোগিতা এখানে পরিপূর্ণভাবে পাবো? হয়তো সেই শিশুটি অবলা ভাষার মধ্যে এমনটাও ছিল যে আমি কি একদিন বড় হয়ে মানুষের মতো মানুষ হয়ে রাষ্ট্রের সঠিক জায়গায় যে আমার মেধার সার্ভিসটা আমি দিতে পারব। একজন শ্রমিকের কাছে যখন গিয়েছি, তখন ঘাম জড়ানো শ্রমিক, সে বলেছে আমি তো আমার শ্রমের ন্যায্য মজুরি তো পাই না, মর্যাদা পাওয়া তো কল্পনার বিষয়, স্বপ্নের বিষয়, আমি কি আমার মজুরি এবং মর্যাদাটা পাবো? ছাত্রদের কাছে যখন গিয়েছি, তাদের জিজ্ঞাসা ছিল অস্ত্রের ঝনঝনানি মুক্ত আমরা কি একটি পবিত্র শিক্ষাঙ্গন পাবো, যেখানে শিক্ষকদেরকে পিতার মতো পাবো, সহপাঠীকে ভাই এবং বোনের মতো পাবো? এমন একটা শিক্ষাঙ্গন কি আমরা পাবো? এ ছিল তাদের জিজ্ঞাসা। চা শ্রমিকদের কাছে যখন গিয়েছি, তাদের চাহনি, তাদের ভাষা ছিল আমরা কি একটু মানবিক মর্যাদা পাবো? এই সমাজ তো আমাদেরকে ন্যূনতম মানবিক মর্যাদাটাও দিচ্ছে না। একজন জেলের কাছে আমরা যখন গিয়েছি, তার জিজ্ঞাসা ছিল জাল যার জ্বলা তার, এত শুধু স্লোগান, এটা তো আমাদের কপালে জুটে না, বরঞ্চ বেনিয়ারা আমাদের নামে এগুলা লুট করে নিয়ে যায়। আমি কি সেই জেলের অধিকার পাবো? আমাকে সেটি দেয়া হবে? কৃষক ভাইটির কাছে যখন গিয়েছি, তখন বলেছে আমাদের তো হাঁসপাস অবস্থা, আমি যখন জমিতে ফসল ফলাতে যাই, তখন এই ফসল কোনো সময় ঘরে তুলতে পারি না, প্রাকৃতিক বিভিন্ন বন্যা, খরা, দুর্যোগের কারণে। আর সৌভাগ্যক্রমে যদি ঘরে উঠাই, তাহলে আমার প্রোডাকশন কস্টটাও আমি আমার পকেটে ফিরে আনতে পারি না। কেন পারি না? পারি না এই কারণে পারি না, কৃষি উপকরণ যেগুলো আছে, বীজ আছে, সার আছে, কীটনাশক আছে, সেচে পানি আছে, এইগুলার খরচ আমাদের প্রাপ্তির চাইতে অনেক বেশি। সারের যে দাম লেখা আছে তার চাইতে দ্বিগুণ দেড়গুণ দামে আমাকে কিনতে হয়। এখানেও বেনিয়াদের দৌরাত্ম্য। আবার আমি যখন ফসল ফলালাম, আমার ফলানো ফসলটা আমি তার কাছে যদি 10 টাকা কেজি দরে বিক্রি করি, রাজধানীতে গিয়ে সেটা 40 টাকা কেজি দরে বিক্রি হয়। এখানে মধ্যস্বত্বভোগীদের লুটেরা। এই যন্ত্রণা থেকে আমরা কি মুক্তি পাবো? আমি যখন ফসল ফলালাম, ফল উৎপাদন করলাম, তখন পর্যাপ্ত রক্ষণাগর না থাকার কারণে আমি তো তাড়াহুড়া করে এই ফসলগুলা বিক্রি করে দিতে বাধ্য হই। আমি কি সরকার থেকে এইটুকু সাপোর্ট আশা করতে পারি? তিস্তা পারে যখন গিয়েছি, সে এলাকার 2 কোটি 2.5 কোটি মানুষের মধ্যে যাদের সাথে দেখা হয়েছে, আমরা এখানে যারা বসে আছি, মাশাআল্লাহ, আমাদের চেহারা, গালগুল সবই সুন্দর, নুরানি, কিন্তু ওই জায়গার মানুষগুলোর দিকে তাকানো যায় না। তাদের হাড়ের ভিতরে চামড়া ঢুকে গেছে, জীবনের ঘানি টানতে টানতে তারা হয়রান হয়ে গিয়েছে। পুরো নদীটা একটা মরুভূমিতে পরিণত হয়েছে। ভরাট হয়ে যাওয়ার কারণে পাশের প্রতিবেশী দেশ থেকে যখন বন্যা তেড়ে আসে, তখন নদীর ধারণ ক্ষমতা একেবারেই নির্জীব হয়ে যাওয়ার কারণে 2 কুল ভাসিয়ে আবার তাদেরকে পানিতে ডুবাইয়া মারে। শীত মৌসুমে যখন সে ফসল ফলাবে, তখন তার চাহিদার পানি নাই। বর্ষায় যখন সে একটু আত্মরক্ষা করবে, তখন পানির তুলে ভেসে যায়। প্রতি বৎসর শত নয় হাজার হাজার ঘরবাড়ি বিলীন হয়ে যায় নদী তটে। এভাবেই তাদের জীবন চলছে। আমি ধন্যবাদ জানাই আসাদুল হাবিব দুলু সাহেবকে, সম্মানিত সংসদ সদস্য
তিনি এবং মন্ত্রী, তিনি একটি আন্দোলন গড়ে তুলেছিলেন, জাগো বাহে। এই জাগা লোকগুলো এখন এই সংসদ, এই প্রধানমন্ত্রী, এই মন্ত্রী পরিষদ, এই সরকার আমাদের সবার দিকে তাকিয়ে আছে। আমাদেরকে তো জাগিয়েছে তো ঠিকই, আমরা কিন্তু আমাদের দাবি এখন বাস্তবায়ন হচ্ছে দেখতে চাই। মাননীয় স্পিকার, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের গল্প শুনতে শুনতে মানুষগুলা ক্লান্ত। এখন আর গল্প শুনতে চায় না, এখন তারা পদক্ষেপ দেখতে চায়। আমরা নির্বাচনের সময় কথা দিয়েছিলাম, কে সরকারে আসবে না আসবে আল্লাহ তাআলা নির্ধারণ করবেন। আমরা যদি সে সুযোগ পাই, আমাদের প্রথম পদক্ষেপ হবে তিস্তা নদীতে প্রথম কুদালটা কুটবেন। আমরা এখান থেকে শুরু করব। সারা বাংলাদেশ কম বেশি ঘোরার সুযোগ হয়েছে। রিয়েলি তিস্তা পারের মানুষগুলার মতো এত দুর্ভাগ্য পীড়িত মানুষ আমি বাংলাদেশের কোথাও আর দেখি না। অবশ্যই আমাকে তাদের কথা বলতে হবে। আমার কথা এখানে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন অতি সত্বর, বিশ্বাসযোগ্য, দৃশ্যমান ভূমিকা নেওয়া হচ্ছে, আমরা দেখতে চাই। কারো চোখ রাঙ্গানিকে আমরা পরোয়া করব না। 20 কোটি মানুষের আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা 40 কোটি হাত দিয়েছে। প্রত্যেকটি হাত সরকারের পাশে দাঁড়াবে, সরকার যদি সাহস করে এই পদক্ষেপ নেয়। আমি দাঁড়াবো, সবার আগে আমি দাঁড়াবো ইনশাআল্লাহ। মাননীয় স্পিকার, আমাকে একটা আসনের লোকেরা নির্বাচিত করে এখানে পাঠিয়েছে। মাঝে মাঝে আমি হাঁটি ঘুরি দেখি আর মনে মনে ভাবি, এটা কি রাজধানীর ছিটমহল? ছোট্ট একটি এলাকা, মাত্র 2টি খাল, ময়লার ভাগাড়, অবৈধ দখলদারিত্ব। রাস্তাগুলা সরু, আবার সেই রাস্তার মাঝখানে লাইট পোস্ট। হ্যাঁ, অবশ্যই আমি বলবো 2 মাস 2.5 মাসের সরকারের জন্য সব কিছু একেবারে চকের পলকে সমাধান করা সম্ভব নয়। শুরু হোক। আমাকে লোকেরা বলে সংসদে আমাদের কথা বলবেন, আমি বলি যে বলবো ইনশাআল্লাহ। আমি সেই কথাগুলো এখন বলতে চাই। আবার আমি ফিরে আসবো আমাদের দায়িত্ব কর্তব্যে। কিন্তু আজকে আমি এখানে দাঁড়িয়ে কথা বলার সুযোগ পাচ্ছি, ওই এলাকার মানুষগুলো তাদের ভালোবাসা, সমর্থন আর ভোট দিয়ে আমাকে এখানে পাঠিয়েছে বলে আমি এই জন্য তাদের প্রতি গভীর কৃতজ্ঞতা জানাই। একেবারে 47কে আমি সম্মান করি, কারণ ওই সীমারেখাটাই বর্তমানে বাংলাদেশের সীমারেখা। বরঞ্চ কিছু কিছু ক্ষেত্রে আমরা আমাদের নদী রক্ষা করতে পারিনি বলে আমাদের কিছু জমি চলে গেছে প্রতিবেশী দেশের পেটের ভিতরে। আমরা বাড়াতে পারি, ওই যা ছিল তাই। ওই 1 খণ্ড জমি আমরা পেয়েছিলাম, এই জন্য 70 সালের নির্বাচন হয়েছিল। 94 ভাগ ভোট যেগুলা কাস্ট হয়েছিল, তার মধ্যে 94 ভাগ পেয়েছিল আওয়ামী লীগ। তারা আসলে এত ভোট পেয়ে তারা আসলে নিজেদেরকে ধরে রাখতে পারে নাই। সম্ভবত তারা আবেগে সীমা লঙ্ঘন করে ফেলেছিল। এত মানুষের ভোটের প্রতি তারা সম্মান দেখাননি। যে ভোটের সম্মান পাকিস্তানি সরকার না দেখার কারণে অনিবার্য হয়ে উঠল মুক্তিযুদ্ধ। তারাই সেই ভোটটাকে আবার গলা টিপে হত্যা করলেন। তার বাকশাল কেন? আমাদের অনেক বন্ধু 72-এর সংবিধান সম্পর্কে তাদের হোল হার্টেড রেসপেক্ট তারা পে করেন, আমি পারি না এই জায়গায়। যারা করেন তারা এখন সরকারি ট্রেজারি বেঞ্চে অনেকে বসে আছে। আপনিও পারেন না, কারণ 72-এর সংবিধানটাকে পরিবর্তন করে দিয়ে গেছেন মরহুম প্রেসিডেন্ট শহীদ জিয়াউর রহমান। তিনি 72-এর জায়গায় কথা রাখেন নাই। যে জায়গাগুলো তার দৃষ্টিতে সংস্কার মেরামতের দরকার ছিল তিনি করেছেন। তাইলে এখন কেমনে আমরা বলতে পারি যে আমরা 72-এর সংবিধান চাই? এটা তো আমরা বলতে পারি না।
আমাদেরকে এমনভাবে বলা হয় আমরা যেন সংবিধানই মানি না। তো সংবিধান না মানলে এখানে আসলাম কেমনে, বসলাম কেমনে, এই দেশে বসবাস করি কেমনে? উই আর ল অ্যাবাইডিং পিপল। যত সময় পর্যন্ত দেশে বিদ্যমান সংবিধান আছে আমরা তার বিরুদ্ধে আন্দোলন করতে পারি কোনো পরিবর্তনের জন্য, কিন্তু বিদ্রোহ করব না। একজন নাগরিক হিসাবে এটাই আমার দায়িত্ব। আমি আমার দাবি অব্যাহতভাবে জানিয়ে যাব যতক্ষণ পর্যন্ত আমার দাবি বাস্তবায়ন না হবে। তবে হ্যাঁ, আমার দাবিটা যদি যৌক্তিক না হয় তাহলে এটাকে আমি যে কোনো সময় অ্যাবান্ডন ঘোষণা করতে পারি, তাতেও কোনো সমস্যা নেই। মাননীয় স্পিকার, এই ছোট্ট এলাকাটি মাত্র 2টি থানা নিয়ে গঠিত, কাফরুল এবং মিরপুর। মিরপুরের পুরাটা না, আংশিক। এই জায়গাটির মধ্যে কিছু অবকাঠামোগত সমস্যা আমাদের রয়েছে, সেগুলোর দিকে একটু নজর দেওয়ার জন্য আমি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সম্মানিত মন্ত্রীবর্গকে আহ্বান জানাবো, অনুরোধ জানাবো। ইব্রাহিমপুর বাজার এলাকার যানজট নিরসনে মাস্টার প্ল্যান অনুযায়ী 100 ফুট রাস্তা বাস্তবায়ন এবং উত্তর কাফরুলের 350 মিটার দৈর্ঘ্য সরু রাস্তাটি প্রশস্তকরণ জরুরি। প্রথমটা একটা মাস্টার প্ল্যান আগে থেকে আছে, এখন এটা বাস্তবায়ন হওয়া দরকার। এই এলাকায় প্রায় যানজট লেগে থাকে, অসহনীয় যানজট। সেই জায়গাটার দিকে আমি দৃষ্টি আকর্ষণ করলাম। 4 নম্বর ওয়ার্ডের সরকারবাড়ি মোড় থেকে পলাশনগর এবং 13 নম্বর ওয়ার্ডের বড়বাগ থেকে পূর্ব মণিপুর পর্যন্ত অত্যন্ত জরাজীর্ণ রাস্তাগুলোর দ্রুত সংস্কার। বছরের পর বছর ভাঙ্গা চূড়া পড়ে আছে। এখানকার কন্ট্রাক্টর নাকি পালিয়ে গেছে, তো এখন কন্ট্রাক্টর আবার ফিরে এসে যতক্ষণ পর্যন্ত ওই ফ্যাসিস্টরা ধরা না দিবে ততক্ষণ পর্যন্ত কি মানুষগুলোকে এই যন্ত্রণা ভোগ করতে হবে? মাননীয় স্পিকার, এর তো একটা সমাধান হওয়া দরকার। এই জন্যে আমি মাননীয় স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সম্মানিত মন্ত্রীকে আমি অনুরোধ করব তিনি সদয় দৃষ্টি দিবেন। ইব্রাহিমপুর এবং উত্তর কাফরুলের রাস্তার মাঝখানে অবস্থিত বিদ্যুতের খুঁটিগুলো জরুরি ভিত্তিতে সরানো দরকার। এর মাঝে বহু অ্যাক্সিডেন্টও হয়েছে এগুলাকে কেন্দ্র করে। এবং রাস্তা এত সরু, তার মাঝখানে আবার ইলেকট্রিক লাইট পোস্ট, এটা একেবারেই সময়ের দাবি হয়ে দাঁড়িয়েছে। মিরপুর 10 থেকে আগারগা পর্যন্ত জলাবদ্ধতা দূর করতে এখানে বগালে খালের অবৈধ দখল উচ্ছেদ এবং গভীরতা বৃদ্ধি করা একান্ত প্রয়োজন। মণিপুর ও শেওড়াপাড়া এলাকার পুরাতন ও সরু সুয়ারেজ পাইপ পরিবর্তন করে বড় মাপের বা ব্যাসের পাইপ সেখানে স্থাপন করা অতি জরুরি। এখন বর্ষা হলে ওই 52 ইঞ্চি বর্ষার কোনো দরকার পড়ে না, বৃষ্টির দরকার পড়ে না। সামান্য বর্ষা হলেই সেখানে ফ্লাড শুরু হয়েছে। এই জন্য বলছিলাম যে এটা ছিটমহল কিনা আল্লাহই ভালো জানে। মাননীয় স্পিকার, বাউনিয়া বাদ এবং একটা শব্দ এখানে আছে, আমি না বলে পারছি না যেহেতু ওই নামেই এটা পরিচিত, বগারমার খাল। সেই খালের উপর নির্মিত নিচু কালভার্টগুলো পানির স্বাভাবিক প্রবাহে বাধা দিচ্ছে, এগুলো পুনর্নির্মাণ একান্ত প্রয়োজন। কতগুলো এলাকায় পানির জন্য এখন হাহাকার। গ্রামাঞ্চলে সুপেয় পানি পায় না, সেখানে হয়তো আর্সেনিক যুক্ত পানি, কিন্তু পানি পায়। আর এইখানে পানিই পাচ্ছে না, এইটা একটা ছোটখাটো কারবালায় পরিণত হয়ে গেছে। আবার বিশেষ করে গত 1 মাস ধরে এই প্রবলেমটা খুব মারাত্মক আকার ধারণ করেছে। কি জন্যে আমি ঠিক জানি না। এই বিষয়ে ওয়াসার এমডির সাথে কথা হয়েছে, সংশ্লিষ্ট তাদের কথা হয়েছে, কিন্তু এখন পর্যন্ত তার কোনো সমাধান হয়নি। আমি লোকদের কাছে যাই, বলে কিচ্ছু দরকার নাই, আমাদেরকে বাঁচার জন্য 1 ফোঁটা পানি দেন। মাননীয় স্পিকার, আমি অত্যন্ত বিনয়ের সাথে অনুরোধ করব যে এই যে এলাকাগুলোয় পানির জন্য লোকেরা হাহাকার করছে, আমি এই নামগুলো অনেক দীর্ঘ, আমি এখানে পড়ে আপনার সময় নষ্ট করছি না, এগুলা সবাই জানে। আমি শুধু অনুরোধ করব যে এই পরিত্যক্ত এলাকাটাকে একটু শনাক্ত করে যেন তার প্রতি সঠিক মনোযোগ দেওয়া হয়। আইন শৃঙ্খলা এবং সামাজিক সুরক্ষার ক্ষেত্রে সব জায়গায় যে প্রবলেম, এখানেও সেই একই প্রবলেম, মদ, মাদকতা, কিশোর গ্যাং। এর সাথে সারা দেশের মতো এখানেই সীমাহীন, বলগাহীন, লাগামহীন চাঁদাবাজি। ফুটপাত দখল করে চাঁদা নিয়ে লোকদেরকে রাস্তার মধ্যে বসায় দেওয়া হয়েছে। এর বাইরেও যারা নিজ নিজ ব্যবসা প্রতিষ্ঠানে ব্যবসা করেন তাদেরকেও চাঁদা দিয়েই ব্যবসা করতে। 5 আগস্টের পর আমরা কি এমন একটা বাংলাদেশ চেয়েছি? মাননীয় স্পিকার,
কে চাঁদাবাজ? আমি এটা শুনতে চাই না। চাঁদাবাজ আমি হলেও আমারও হাতে হ্যান্ডকাপ পরানো হোক। চাঁদাবাজ কোনো দলের হতে পারে না। এরা দলের নাম ভাঙানো বর্ণচূড়া। এদেরকে শনাক্ত করে এই সংসদ থেকে আমরা শপথ নেই যে এই চাঁদাবাজদেরকে যে কোনো মূল্যে বাংলাদেশ থেকে নির্মূল করব ইনশাআল্লাহ। দখলবাজি নিয়ে বিভিন্ন জায়গায় ইনফাইটে কতগুলো মূল্যবান জীবন ঝরে গেছে। আমি তাদের জন্য দুঃখ প্রকাশ করছি। কেন? তারা তো এদেশেরই সন্তান। এইভাবেই মরতে হবে কেন? হালাল রুজির পথ ৯৯ ভাগ মানুষের জন্য থাকলে এই 1% মানুষের হাতে কেন ৯৯ ভাগ মানুষ জিম্মি হবে? এদের যন্ত্রণা থেকে দেশটাকে মুক্ত করতে হবে। মাননীয় স্পিকার, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি উন্নতি আমি এগুলো বুঝি না। যে সরকার আসে আইসেই বলে যে আগের চেয়ে এখন অবস্থা ভালো। এই আগটা কি সেটাও বুঝি না। আমি এই আগ পাস কিছুই শোনার পক্ষপাতী নই। আমি শোনার পক্ষে আমাদের বর্তমানটা কি। এই বর্তমানে আমরা একটা নিরাপদ বাংলাদেশে বসবাস করতে চাই। মাননীয় স্পিকার, আমি মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে অনুরোধ করব, বাংলাদেশের সকল জায়গার আইন শৃঙ্খলা পরিস্থিতি একই ধরনের নয়, কিন্তু যে জায়গাটা বেশি ঝুঁকিপূর্ণ, বেশি ভালনারেবল, সেই জায়গায় যেন অগ্রাধিকারের ভিত্তিতে আগেই নজর দেওয়া হয়। এর সাথে আমাদের শিক্ষাঙ্গনগুলোকে সকল ধরনের সন্ত্রাস মুক্ত যেন রাখার পর্যাপ্ত ব্যবস্থা করা হয়। আমরা আর দেখতে চাই না যে দলেরই হোক দায়ের কূপে কিংবা আগ্নেয়াস্ত্রের বুলেট তার জীবন নিয়ে গেছে, এটা দেখতে চাই না। আমরা দেখতে চাই শিশু হয়ে ঢুকবে, পরিণত মানুষ হয়ে ওখান থেকে বের হবে, দক্ষ নাগরিক হয়ে বের হবে, নৈতিকতাবোধ সম্পন্ন নাগরিক হয়ে বের হবে, দেশপ্রেম বুকে নিয়ে বের হবে, দেশ গড়ার অঙ্গীকার নিয়ে বের হবে। আমরা সেই শিক্ষা প্রতিষ্ঠানটা দেখতে চাই। মাননীয় শিক্ষামন্ত্রী আছেন, দেশকে যদি আগাতে হয় তাহলে শিক্ষা এবং স্বাস্থ্য এই দুইটাকে সর্বাধিক গুরুত্ব দিতে হবে। শিক্ষার প্রাণ হচ্ছে টারশিয়ারি লেভেলে, সেখানে রিসার্চ হবে, গবেষণা হবে, জাতির ভবিষ্যৎ ওখান থেকেই বের হয়ে আসবে। দুঃখের বিষয়, গবেষণায় ফকিরের ভিক্ষা দেওয়া হয়। ফকিরের ভিক্ষা দেওয়ার কারণে ওই ভিক্ষাগুলো লুটপাট হয়ে যায় অনেক ক্ষেত্রে, সেগুলোও কাজে লাগে না। তবে আমি একটা সেক্টরকে বরাবর ধন্যবাদ দেই, আজও ধন্যবাদ দেব। এটি হচ্ছে আমাদের কৃষি বিভাগ, কৃষি বিশ্ববিদ্যালয়। তাদের অর্জনকে আমরা অস্বীকার করলে নিজেকে অস্বীকার করার সামিল হবে। তারা এই দেশকে অনেক কিছু দিয়েছে। মেধাতে ইন্টারমিডিয়েট পাস করার পরে আমাদের সময় যেটা ছিল, সবচেয়ে বড় মেধাবীরা যেত বুয়েটে, এরপরে যারা মেডিকেলে, তারপরে যারা কৃষিতে, এরপরে যারা পাবলিক ইউনিভার্সিটিতে। অবশ্যই তার ব্যতিক্রমও ছিল, অনেক প্রখর মেধাবীও হয়তো প্রায় পাবলিক ইউনিভার্সিটিকে ফার্স্ট চয়েস হিসাবে গ্রহণ করে নিয়েছে, কিন্তু ইন জেনারেল ট্রেন্ডটা এমন ছিল। সেই জায়গা থেকে তৃতীয় অবস্থানের লোকেরা যদি দেশকে এত কিছু দিতে পারলেন, প্রথম এবং দ্বিতীয় অবস্থান কি দিল সেটা এখন পর্যালোচনার দাবি রাখে। এবং এইখানে রাষ্ট্রের দায়িত্ব কতটুকু, দায় কতটুকু, সেটাও পর্যালোচনা করতে। তাদের হাতে যদি পর্যাপ্ত উপকরণ তুলে না দিয়ে আমরা বলি যে কেন তোমরা আমাদেরকে দিচ্ছ না, এটাও হবে অবিচার। এই জন্য আমি দাবি করব বাজেট অধিবেশন সন্নিকটে সর্বাধিক গুরুত্ব যেন শিক্ষা এবং স্বাস্থ্যে দেওয়া হয়। যদি একটা সুস্থ সবল জাতি গঠন করতে হয়, অবশ্যই একটি সুস্থ স্বাস্থ্য ব্যবস্থা আমাদেরকে গড়ে তুলতে হবে। কিন্তু এখানে সবাই স্বাস্থ্য ব্যবস্থার ব্যাপারে হাহাকার করেছেন, সবচেয়ে বেশি হাহাকার করেছেন স্বাস্থ্য সেবার বিষয়টা নিয়ে। অনেকে বলেছেন স্বাস্থ্য সেবা নিজেই রোগী, আমাদেরকে সারিয়ে তুলবে কিভাবে। সঠিক,
1000 শয্যা বিশিষ্ট হাসপাতালে রোগী ভর্তি থাকে 3700। হাউ কুড বি পসিবল? আবার এখন অন্য সমস্যাও দেখছি। এই ফ্যাসিস্ট আমলে যোগ্য দক্ষ ডাক্তারদেরকে বহু দূরে বদলি করা হয়েছে, যেখানে তাদের মেধারও কোনো মূল্যায়ন করা হয়, এবং সেখানে এটাকে কাজে লাগানোরও কোনো সুযোগ ছিল না। আবার অনেককে ওএসডি করা হয়েছে। আমাদের সম্মানিত মন্ত্রী, তার ছোট ভাই, সেও একজন ডাক্তার, আমাকে একদিন আক্ষেপের সুরে বলেছিল, শফিক ভাই, আগামীতে যদি আমাদের সরকার গঠিত হয়, একটা গাল দিয়ে বলেছিল, গাল অবশ্য সভ্য সরকার, যে আমাদেরকে অমুক জায়গায় তমুক জায়গায় দিয়েছে, ওদেরকে আমরা বাংলাদেশের সীমানার ভিতরে না রেখে ওদেরকে আমরা ট্রান্সফার করব তালপট্টিতে। আমি বলেছিলাম, হোয়াটস ডিফারেন্স? তুমি আর আমি যদি এইটাও করি তাহলে তো একই কাজ করলাম। মাননীয় স্পিকার, কিছু কিছু কাজ দুঃখজনকভাবে এখন এরকমই শুরু হয়ে গেছে। ফ্যাসিস্ট আমলে যারা বঞ্চিত ছিল, নিগৃহীত ছিল, ওএসডি ছিল, খালে বিলে তালপট্টিতে যাদের পোস্টিং ছিল, এখন আবার তাদের উপরে সেটা চলে এসেছে। কেন? আমি মাননীয় প্রধানমন্ত্রীকে সম্মান রেখেই বলছি, তিনি বলেছেন আমরা একটা মেরিটোক্রেটিক নেশন বিল্ড আপ করতে চাই। আমি তাকে বলবো, দল আদর্শের ভিত্তিতে নয়, মেরিট এবং কমিটমেন্টের ভিত্তিতে সমস্ত নাগরিকগুলোকে আপনার নেতৃত্বে যেন মূল্যায়ন করা হয়। মাননীয় স্পিকার, জ্বালানি সংকট সমস্যা যাই বলি এসেছিল, সবাই কষ্ট পেয়েছেন, এখানেও যারা তারাও কষ্ট পেয়েছে, তবে আমাদের চাইতে সাধারণ নাগরিকরা অনেক বেশি কষ্ট ভোগ করেছে। আমরা এই বিষয়ে একটা অর্থবহ আলোচনা করেছি। এই সুযোগ দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ জানাই। এই আলোচনার পরে যখন কমিটি হলো, সম্মানিত চিফ হুইপ বলেছেন, এই কমিটি হওয়ার পরে আমরা দেখি যে রাস্তার সেই কষ্ট দূর হয়ে গেছে অনেকটাই। কেন মাননীয় স্পিকার? দেশবাসী বিশ্বাস করতে শুরু করেছে যে একই বিষয়কে সরকারি দল এবং বিরোধী দল সিরিয়াসলি নিয়েছে, তারা এটা অ্যাড্রেস করবে, আমাদের সমস্যার সমাধান হবে। এই আস্থার জায়গাটা ফিরে আসার কারণে সমাধানের পথ খুলে গেছে। আমরা দোয়া করি যে এই যুদ্ধ এখনো অব্যাহত রয়েছে, তার পরিসমাপ্তি হোক। এই যুদ্ধ গোটা বিশ্বকে নাড়িয়ে দিয়েছে। আমরা আগেই বলেছি, এই সংকট এই সরকারের তৈরি নয়, এইটা গ্লোবাল ইস্যু, গ্লোবাল প্রবলেম, ক্রাইসিস। আমরা এই জায়গায় দেখতে পাচ্ছি যে আমাদের পররাষ্ট্রনীতিতে আমরা অতীতের যে নিয়ম ছিল, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কারো মুখের দিকে তাকাইয়া তার পররাষ্ট্রনীতি পরিচালনা করেন না, তিনি দেশবাসীর মুখের দিকে তাকিয়ে করেছিলেন। এখন এই জায়গা থেকে আমরা কেন সেই আওয়াজটা একইভাবে দিতে পারলাম না? আমাদের একটি বন্ধু রাষ্ট্র কেন আক্ষেপ করে বলে যে আমাদের চরম কষ্টের সময়ে আমরা বাংলাদেশকে পাশে পেলাম না? কেন এই কথা বল? উইল বি ইন এ জাস্টিফাইড রানার, আমাদের রেস হবে জাস্টিফিকেশনের উপর। যেই মজলুম হবে, সে আমার প্রতিবেশী কিংবা দূরবর্তী যেই হোক, তার প্রতি আমাদের সমর্থন থাকবে। আর যেই জুলুম করবে, তার জুলুমেরও আমরা প্রতিবাদ করব আমাদের ভাষায়, আমরা যে ভাষাটা বুঝি, কারো শেখানো দেওয়া ভাষায় না। নির্বাচনী ইশতেহারে আমরা যেমন বলেছি, বিএনপিও তেমন বলেছে যে আমাদের পররাষ্ট্রনীতি হবে স্বাধীন পররাষ্ট্র, সবার আগে বাংলাদেশ। আমরা সেই জায়গাটা দেখতে চাই। আমরা কাউকে বরাবর বলে এসেছি, আমাদের সীমাহীন বন্ধুর প্রয়োজন আছে, কিন্তু একজন প্রভুর দরকার নাই আমাদের। আমরা সেই জায়গাটাই দেখতে চাই। মর্যাদার সাথে মাথা উঁচু করে সমতা, ন্যায্যতা এবং মিউচুয়াল রেসপেক্টের ভিত্তিতে পরিচালিত হবে আমাদের পররাষ্ট্রনীতি। এই জায়গাটা নিশ্চিত করুক সরকার, আমরা এটাই সরকারের কাছে প্রত্যাশা করি। আমাদেরকে বলা হয় মাঝে মাঝে, আমাদের ট্রেজারি বেঞ্চের বন্ধুরা বলেন যে এমন কোনো কাজ আপনারা করবেন না যে কারণে আবার পতিত ফ্যাসিস্টটা ফিরে আসে। আমরা তো এটা চাই না, কিন্তু নির্বাচনের আগে আমরা দেখলাম কিছু কিছু সিনিয়র নেতা পর্যন্ত
তাদেরকে আশ্বস্ত করে নিশ্চয়তা দিয়ে বলছেন আপনাদের সকল মামলা উঠাইয়া দেব, আপনাদের জন্য আমাদের দুয়ার খোলা, আপনাদেরকে আমরা পর্যাপ্ত নিরাপত্তা দেব। আমরা জানি না এখনো তাদের সেই সম্পর্ক বিদ্যমান আছে কিনা। আমাদের কথা একদম পরিষ্কার, ফ্যাসিস্ট আমলে যতগুলো অপরাধ সংগঠিত হয়েছে, যতগুলো খুন হয়েছে, গুম হয়েছে, যত জায়গায় মানবতা লঙ্ঘিত হয়েছে, দর্শন হয়েছে, এই প্রত্যেকটি অপরাধের বিচার করতে হবে এবং সেই বিচার উসমান হাদি পর্যন্ত আসতে হবে। মাননীয় স্পিকার, কিন্তু বিচারের দিকে তাকিয়ে আমরা কিছুই বুঝতে পারছি না। বিচারের অঙ্গনে কি সবুজ পতাকা উঠছে না লাল পতাকা উঠছে না কালো পতাকা উঠছে, বুঝতে পারছি না। আমরা একটা সবুজ পতাকা দেখতে চাই। ওখান থেকে বলা হবে জাতিকে আমরা হতাশ করব না, জাতির প্রত্যাশার আলোকে মজলুমের পাওনা তার কাছে পৌঁছে দেব। না হলে শহীদরা, শহীদদের আত্মা, তাদের আপনজন, গুমের শিকার লোকগুলো তাদের আপনজন, দর্শনের শিকার হয়ে যে মা কেঁদেছে, যার চোখের পানিতে হয়তো একটা নালা নদী তৈরি হয়ে গেছে, তাদের আত্মা আমাদেরকে অভিশাপ দেবে। এই অভিশাপের ভার এই পার্লামেন্টের বহন করা ঠিক হবে না। মাননীয় বিরোধী দলের নেতা, আর কতক্ষণ সময় লাগবে? আপনি যতক্ষণ দিবেন। না, আপনার কতক্ষণ লাগবে? আপনি সারা রাত দিলে আমি রাজি আছি, 2.5 ঘন্টা দিলে রাজি আছি, 4 ঘন্টা দিলেও রাজি আছি, এটা আমার পাওনা। আপনি বলবেন সবাই পাইছে আধা ঘন্টা 20 মিনিট, আপনি একটা যৌক্তিক সময় নিন। আমি একটা যুক্তি দিয়ে যৌক্তিক সময় নিচ্ছি। যখন কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে 42 ঘন্টা সময় নির্ধারণ করা হয়েছিল এটার জন্য, তখন আমি বলেছিলাম যে এটা 50 ঘন্টা করেন। এইটা নিয়ে আমাকে 2 বার খোঁটা দিয়েছেন আমার সম্মানিত একজন সংসদ সদস্য এবং তার সূত্র ধরে আরো কয়েকজন। খোঁটাটাই যখন খাইলাম মাননীয় স্পিকার, তখন পুরা সময়টাকে আমার পাওনা নয়? ওটা চান, সেই দিক থেকে আপনি বিবেচনা করেছেন, আপনাকে ধন্যবাদ মাননীয় স্পিকার। তা আমি এত চাইবো না, 4 ঘন্টাও চাইবো না, কমপক্ষে 2.5 ঘন্টাও চাইবো না, আমি শেষ করে দিচ্ছি। আমি সেই দিকে আগাচ্ছি। আমার বক্তব্যে যদি কোনো ধৈর্যচ্যুতি ঘটে আমি মাপ চেয়ে নিচ্ছি। মাননীয় স্পিকার, এই বাংলাদেশটাকে আমরা সবাই বলি যে আসেন ঐক্যবদ্ধভাবে এগিয়েছে। তো ঐক্যবদ্ধভাবে এগিয়ে যেতে হলে আসলে মানসিকতায় আমাদের সবার পরিবর্তন আনতে হবে। পরিবর্তন বক্তব্যে নয়, পরিবর্তন আনতে হবে মানসিকতা। সেটা কি? সেটা আর কিছু নয়, লেট আস এগ্রি টু ডিসএগ্রি। আমার অপিনিয়ন আমি দেব, আপনার অপিনিয়ন আপনি দেবেন, আমারটা আপনি শ্রদ্ধা ভরে শুনবেন, আপনারটা আমি শ্রদ্ধা ভরে শুনব। এরপরে যা যৌক্তিক তা নিয়ে আমরা সামনে এগিয়ে যাব। আমরা যদি এতই ক্ষিপ্তা বিরোধী দল হতাম, তাহলে মাননীয় প্রধানমন্ত্রীর এই প্রস্তাবে আমরা সাড়া দিতাম না। আমরা তো বিরোধী দলকে ভালোবাসি না, আমরা তো এখানে বিরোধী দলকে প্রতিনিধিত্ব করতে আসি নাই। আমরা এখানে এসেছি 20 কোটি মানুষের জন্য কথা বলতে। আমরা প্রথম দিনই বলেছি সকল ভালো কাজের সহযোগিতা, আর যখনই ভুল দেখব তখনই আমরা কিন্তু প্রতিবাদ করব, আমরা চুপ করে বসে থাকবো না। মাঝে মাঝে এখান থেকে আমাদেরকে বলা হয় এইভাবে চলবেন, ওইভাবে চলবেন, না চললে এই হবে। আসলে কি হবে সেটা দেখতে দেখতেই তো বাংলাদেশিরা আজকে এই জায়গায় এসে দাঁড়িয়েছে। এটা মজলুমের মিলন মেলা, আমরা সবাই দেখে দেখে এখানে এসেছি। আর কপালে যদি ওই দেখা থাকে আরেকবার দেখবো, অসুবিধা কি? জনগণের জন্য কাজ করতে গিয়ে একবার কেন 100বার দেখবো, তাতে অসুবিধা কি? এতেও কোনো অসুবিধা নাই। হ্যাঁ, আমি সর্বশেষ উদাহরণ দেব। যখন কেউ ক্ষমতায় থাকে তখন ওই রকমই কথাবার্তা সুন্দর করে বলে, গলার আওয়াজ বেড়ে যায়, চেহারার ভাবমূর্তি অন্যরকম হয়ে যায়। এই যে আমাদের জুলাই যোদ্ধারা যারা নেতৃত্ব দিচ্ছিল, আমাদের তরুণ যুব সমাজ, তাদেরকেও তো ডিবিটে নিয়ে অনেক কিছু করা হয়েছে, কাণ্ডকার। তাদের সেই দিনের করুণ আহাজারি আর্তনাদ জাতি দেখেছে, বিশ্ব দেখেছে। কিন্তু তাই দিয়ে কি আন্দোলন দমানো গেছে? তাই বলে কি এদেরকে দমানো গেছে? এটা হয় না। চাবুক পিঠে দিতে পারবেন,
কিন্তু চাবুক আপনি হৃদয়ের উপরে দিতে পারবেন না। কাজেই আমাদের ভাষা যদি হয় পরস্পরকে শ্রদ্ধা করে, পরস্পরকে মেনে নিয়ে সম্মান করে, ইনশাআল্লাহ নতুন বাংলাদেশ দেখবে। এখানে মাঝে মধ্যে আমি ধারণা করি যে কিছু শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এসে এখানে বসেন, তারা অবজার্ভ করেন। উই ডু স্যালিউট এই উদ্যোগ নেওয়ার জন্য। ওরা যেন এখানে এসে আমাদের দ্বারা অনুপ্রাণিত হয়। ইয়েস, আমরা আমাদের অ্যানসিস্টরদের সত্যিকারের অ্যানসিস্টর হিসাবে পেয়েছি। আমরা গর্বিত সাকসেসর হতে চাই তাদের। আমাদের সব কিছু দেখে যেন তাদের মধ্যে সেই উদ্দীপনাটা আসে। ইতিহাসের বিশাল কুপাকুপির পরে কোনো কোনো সম্মানিত সদস্য একেবারে শেষে এসে বলেন যে এগুলা বাদ দিয়ে আসেন, আমরা ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাই। তা আগে দাগ উড়ালগুলা ফেলে দেন, ওই কুপাকুপিগুলো আমরা বাদ দেই, সেটা আমিই দেই আর ওখান থেকেই দেওয়া হোক। ওগুলা ফেলে দিয়ে যখন ঐক্যের ডাক দেওয়া হবে, সেই ডাকটা তখন হবে কার্যকর ডাক। মাননীয় স্পিকার, আমি বুঝতে পারছি আমার সময় সংকেত বেজে উঠেছে, আমি আর বেশি সময় নেব না। আমি 1 মিনিট কথা বলে বিদায় নিচ্ছি। কি ভাই এটা? জি জি, না সেটা তো ভিন্ন ব্যাপার, আমার বক্তব্য আমি শেষ করছি। আমি শুধু এতটুকু বলবো যে ভাই, অতীতকে স্মরণ রাখা ভালো, ইতিহাস শিক্ষা ভালো, কিন্তু ইতিহাসকে নিয়ে পড়ে থাকলে আমরা নিজেরা ইতিহাস তৈরি করতে পারবো না। ইতিহাসকে ইতিহাসের জায়গায় রেখে আসুন আমরা এগিয়ে যাই। আমার কথায় কেউ যদি কষ্ট পেয়ে থাকেন, ক্ষমা চাই। ভালো যদি কিছু বলে থাকি, আল্লাহ আগে আমাকে আমল করার তৌফিক দেন এবং আমাদের সবাইকে এটা মানার তৌফিক দেন। আমি একটা কৈফিয়ত না দিয়ে পারছি না। মাননীয় প্রধানমন্ত্রীর পরিবারকে জড়িয়ে যারা অশ্লীল আচরণ করেছে, উনি এখনো বিচার চান নাই, আমি তার পক্ষে তাদের বিচার চাই। ওনার মেয়ে, আল্লাহ তাআলা আমাকেও 2টা মেয়ে সন্তান দান করেছেন, আমার মেয়ে। ওনার মেয়ের সম্মান মানে আমার মেয়েরও সম্মান, মানে আমাদের মেয়েরও সম্মান। এই ইতর প্রাণীগুলা কারা, তাদেরকে নির্মোহভাবে খুঁজে বের করা হোক। প্রিকনসেপ্ট কোন আইডিয়া থেকে নয়, ব্লেম গেমের জায়গা থেকে নয়, ভেরি ট্রান্সপারেন্টলি এটা বের করে আনা হোক। আমার নিজের দুঃখের কথা নাই বললাম, একটা মানুষ বয়স হওয়া পর্যন্ত সব সময় গায়ে কাপড় রাখার চেষ্টা করেছি। মা বাপ যেটুকু পেরেছেন, আমি এখন যেটুকু পারি সামর্থ্যের আলোকে। তা আমার যে কতবার কাপড় চোপড় খুলে ফেলে, নিজেরটা আমি কারে বলবো? মাননীয় স্পিকার, কি শিখাচ্ছি, কাদেরকে প্রশ্রয় দিচ্ছি? মনে রাখবেন, আমাদের কেউ যদি এদেরকে প্রশ্রয় দেয়, একদিন এরা আমাদেরও কাপড় নিয়ে টান দেবে। এই নোংরা ধারা বন্ধ হওয়া উচিত। এর অস্ত্র সরকারের হাতে, আমরা সরকারকে পূর্ণ সহযোগিতা করব। সকল টেকনোলজি কাজে লাগিয়ে প্রথমত বলবো যে এই নোংরামি বন্ধ করার পথ বাহির করুন, ওটা ফিল্টার করে আউট করুন। তারপরে বলবো ইনসিডেন্টালি ওর অ্যাক্সিডেন্টালি কিছু হয়ে গেলে সেইটার কঠোর ব্যবস্থা নেই। আমি সংসদ সদস্যরা 2 জন দাঁড়িয়ে তাদের নিরাপত্তা চেয়েছেন, আমি খুশি হতাম তারা যদি বলতেন আমরা আমাদের নিরাপত্তা চাই না, আমরা 20 কোটি মানুষের নিরাপত্তা চাই। আমি বলবো আমরা 20 কোটি মানুষের নিরাপত্তা চাই। আমি ধন্যবাদ জানাচ্ছি বিশেষভাবে এই অধিবেশনকে সফল করতে যারা প্রচুর খাটুনি করেছেন, কষ্ট করেছেন। সমস্ত কর্মচারী কর্মকর্তাবৃন্দ, মিডিয়ার লোকেরা যারা শৃঙ্খলার দায়িত্বে ছিলেন, তারা সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি বিরোধী দলের পক্ষ থেকে বা সারা অধিবেশনের পক্ষ থেকে।
অতীতের রেওয়াজ, এইটাকে সামনে রেখে এইটা তাদের পারিশ্রমিক নয়, তাদের প্রতি সম্মান এবং ভালোবাসার নিদর্শন স্বরূপ আমি অনুরোধ করব মাননীয় স্পিকার, আপনি তাদের এক মাসের পরিমাণ বেতনের একটা ইনসেন্টিভ তাদের হাতে এই অধিবেশন শেষ হওয়ার সাথে সাথে সেই সিদ্ধান্তটি আপনাকে নেওয়ার জন্যে আমি আমার সমস্ত কর্মকর্তা কর্মচারী ভাই বোনদের পক্ষ থেকে আমি আপনাকে অনুরোধ জানাচ্ছি। তবে এই দিয়ে তাদের অবদানের সম্পূর্ণ কৃতজ্ঞতা আদায় করা সম্ভব নয়। আমি বিশ্বাস করি আমরা যেমন দেশের জন্য কাজ করেছি, এই কয়টা দিন তারা সীমাহীন পরিশ্রম করেছেন দেশের জন্য, ইনশাআল্লাহ তারা সম্মানিত হবেন। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।